মাননীয় স্পিকার, আজকে ওনারা এই মহান সংসদে দাঁড়িয়ে ওনারা জিয়াউর রহমানকে শহীদ জিয়া হিসাবে আখ্যায়িত করেন। আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে, মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছে আমরা তাদেরকে শহীদ বলি। আমরা কোনো ইসলামিক যুদ্ধে যদি কেউ শহীদ হয় তাকে আমরা শহীদ বলি। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার মাননীয় বিরোধী দলে বিশেষ করে বিএনপি জামাতের সংসদ সদস্যদেরকে, যে জিয়াউর রহমান সাহেব কোন বদরের যুদ্ধে অথবা কোন মুক্তিযুদ্ধে গিয়ে শহীদ হয়েছেন তাকে শহীদ বলে ওনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, অসত্য বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মাননীয় স্পিকার, ওনারা দুর্নীতির কথা বলেন। এই সরকার অবশ্যই বিরোধী দলের সংসদ সদস্য সরকারি দলের মন্ত্রী বা সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করবেন। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে চাই, জিয়াউর রহমান যখন মারা গিয়েছিলেন তখন কিন্তু সরকার বিচারপতি সাত্তার ছিলেন, ওনাদের বিএনপির রাষ্ট্রপতি অস্থায়ী ছিলেন, ওনারাই কিন্তু জাতির সামনে জিয়াউর রহমানের বাংলা সুটকিস ছেঁড়া গেঞ্জি দেখিয়েছিলেন। এই বাংলা সুটকিস ছেঁড়া গেঞ্জি থেকে কোটি কোটি নয়, হাজার হাজার কোটি নয়, আমরা লক্ষ্য করেছি পাচার করা হয়েছে হাওয়া ভবন তারেক জিয়া। সেই তারেক জিয়া আমরা বিএনপি আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় 111-এ সরকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, তারেক জিয়া মুসুলকা দিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, দুর্নীতির টাকা নিয়ে বিদেশ গিয়েছিলেন। মাননীয় স্পিকার, 111-এর সময় আমরা দেখেছি খালেদা জিয়া কালো টাকা সাদা করেছিলেন, আমরা লক্ষ্য করেছিলাম সেদিন সাইফুর রহমান সাহেব কালো টাকা সাদা করেছিলেন। আত্মস্বীকৃত ওনারা দুর্নীতিবাজ। মাননীয় স্পিকার, আমি যে কথাটি বলতে চাই, ওনারা আইন শৃঙ্খলা বক্তব্য তুলে ধরেন। আজকে 2 বছর ক্ষমতায় একটা জায়গায় একটা গ্রেনেড ফুরে নাই। আপনি জানেন মাননীয় স্পিকার, হবিগঞ্জে বোদ্দার বাজারে বিএনপি যখন ক্ষমতায় তখন এই মহান সংসদের সফল অর্থমন্ত্রী, এই সংসদের মাননীয় সদস্য শায়েমের কিবরিয়াকে গ্রেনেড হামলা করে তারা নির্মমভাবে হত্যা করেছিল। সেদিন আমাকেও তারা হত্যা করতে চেয়েছিল, আমার গায়ে 100-র উপরও স্পিনচার ছিল। আজকে 2 বছরে একটি গ্রেনেড বাংলাদেশে ফুটে নাই। আজকে যদি গ্রেনেড হত্যায় যদি সাইফুর রহমান সাহেব, মান্নান ভূঁইয়া সাহেব মারা যেতেন তাহলে ওনারা বলতে পারতেন যে আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে। অতএব এই কথা বলতে পারবে না। বাংলার মানুষ জানে 64 জেলার মধ্যে 63 জেলার মধ্যে একই দিনে তারা বোমা ফুটিয়ে জঙ্গিদেরকে মদত দিয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনি দেখেছেন সারা বাংলাদেশে আমাদের শিক্ষা ক্ষেত্রে কি বিপুল পরিমাণ উন্নয়ন হয়েছে। আপনি দেখেছেন 6 থেকে 10 পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। আমার নির্বাচনী এলাকায় বিনামূল্যে এবং সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সার বিতরণ করা হয়েছে। কৃষকদেরকে কার্ডের মাধ্যমে নগদ ভর্তুকি দেওয়া হয়েছে। এই সরকারের যুগান্তকারী উদ্যোগ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আবু জাহির। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আসলে 2 বছর আগ থেকে আমি একাধিকবার প্রশ্ন করেছি আপনার মাধ্যমে, এখন পর্যন্ত কাজটি সম্পন্ন হয় নাই। আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ লাখাই সদরে খোয়াই নদী খরস্রোতা, এই খোয়াই নদী খননের জন্য উনি জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার ধন্যবাদ। খোয়াই নদী একটা সীমান্ত নদী। আমি ইতিপূর্বে প্রশ্নের উত্তরে বলেছি প্রত্যেকটা সীমান্ত নদী আমরা খনন করব এবং প্রয়োজনে আমাদের সীমানা রক্ষাকল্পে বাঁধ নির্মাণ করব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু জাহির। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যা আজকের বাংলার মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমি শুরুতেই আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ লাখাই পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। এই কারণে আমাদের হবিগঞ্জ আমার নির্বাচনী এলাকা জেলা সদরে অবস্থিত। এখানে বৃন্দাবন সরকারি কলেজ
রয়েছে। বিগত সরকারের আমলে অনার্স কোর্স চালু হয়েছিল। বর্তমান সরকারের আমলেও একাধিক বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী অনার্স কোর্স চালু করেছেন। আমাদের একটিমাত্র মহিলা সরকারি কলেজ রয়েছে। এই কলেজটিকেও মাননীয় প্রধানমন্ত্রী আগের সরকারের আমলে সরকারিকরণ করেছিলেন। এখন পর্যন্ত এটাতে কোনো একাডেমিক ভবন নাই। একটিমাত্র পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, সেখানেও হোস্টেল নাই। আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি জানতে চাই, আমার হবিগঞ্জ সরকারি মহিলা বিদ্যালয়ের একাডেমিক ভবন এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রাবাস নির্মাণ করে দেবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, একই রকম প্রশ্নের উত্তর আমি আগে বলেছি যে আমাদের আর্থিক সীমাবদ্ধতা কারণে আমরা ইচ্ছা করলেই সব জায়গায় একই সঙ্গে অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে পারি না। তাছাড়া আমরা যে সকল প্রকল্প গ্রহণ করি সেগুলো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদিত হয়ে আসে। সেজন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভবন নেই সেগুলো আমরা স্কুলের পর্যায়টা প্রায় সমাপ্ত করে ফেলেছি। এখন কলেজগুলো বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমরা প্রকল্প নিয়ে এগোচ্ছি। তাই আমরা আশা করি এই প্রকল্পগুলো পরবর্তী পর্যায়ে যখন কলেজের প্রকল্প পাস হবে তার মধ্যে তাদের এই সকল কলেজগুলো হয়তো থাকবে এবং তখন সেগুলোর ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু জাহির। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আজকের বাংলার মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলা প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। ওনার পক্ষে আমরা যখন আমাদের নির্বাচনী এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাই তখন এই কম্পিউটার দেওয়ার দাবিটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় তথ্য বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে দিয়েছেন। আমি আপনার মাধ্যমে জানতে চাই, এই ডিজিটাল বাংলা প্রতিষ্ঠা করতে গেলে শুধু মাধ্যমিক পর্যায়ে নয়, প্রাইমারি পর্যায়ে কম্পিউটার দেওয়ার কোনো পরিকল্পনা বর্তমানে আছে কিনা? মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধীরে ধীরে। আপনাকে ধন্যবাদ এবং মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে বলতে চাই, আমরা এখন পর্যন্ত মাধ্যমিক স্কুলগুলোর জন্যই কম্পিউটার ল্যাব প্রেরণ করে থাকি। তবে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় শিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রতিটি স্কুলের জন্য একটি করে ল্যাপটপ দেওয়ার যে প্রকল্প ছিল সেটা পাশ করেছেন। আমি আশা করি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ওনার অঞ্চলের যে চাহিদা সেটা পূরণ হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলুল আজিম এই প্রশ্নটা উত্থাপন করার জন্য মাননীয় সদস্য মোহাম্মদ আবু জাহির হবিগঞ্জ 3-কে আহ্বান জানাচ্ছি। উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আবু জাহির, হবিগঞ্জ 3, মাননীয় সংসদ সদস্য ফজলুল আজিম নোয়াখালী 9-এর পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 9 মহান সংসদে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 9-এর উত্তর। সরকার দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে বর্তমানে গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পূর্বে সময়ে চালের দাম যেখানে 40-50 টাকা কেজি ছিল, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আসার পর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে চালের দাম 18 থেকে 20 টাকায় আনতে সক্ষম হয়, যা 1 বছর 6 মাস বিদ্যমান ছিল। কিন্তু গত 6 মাস যাবৎ আন্তর্জাতিক বাজারে সকল প্রকার ভোগ্য পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের দেশীয় বাজারেও দাম কিছুটা বৃদ্ধি পায়। তথাপি তা বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশ
দেশগুলোর দ্রব্যমূল্য হতে কম আছে। অধিকাংশ সরকার বাজার নিবিড় মনিটরিং এর দ্বারা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপগুলো হলো আন্তর্জাতিক মূল্য পরিস্থিতি এবং বিভিন্ন রপ্তানিকারক দেশসমূহে প্রাকৃতিক বিপর্যয়, যেমন রাশিয়ার প্রলম্বিত খরা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও চীন সহ বিভিন্ন দেশে প্রলয়ঙ্কারী বন্যা বিবেচনায় রেখে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি খাদ্যশস্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ